আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং ইন সি প্রোগ্রাম প্র্যাকটিস ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি একটু দেখে নেই যে আমার কথাগুলো কি তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সব কিছু দেখা যাচ্ছে কিনা। জাস্ট আমি একটু দেখে নিব, দেন আমি তোমাদের গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিব। তোমরা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো কি ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ওভারঅল সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং এর আগের যে এক্সামগুলো হয়ে গেছে, আশা করি তোমরা সকলেই মোটামুটি ভালো এক্সাম দিয়েছো এবং ইনশাল্লাহ তোমাদের ফলাফলও তোমাদের মন মতো ইনশাল্লাহ আসবে। সো আমরা আর কথা বাড়াবো না, আমি আবারও তোমাদের প্রোগ্রামিং ইন সি ক্লাসে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমার পরিচয় তো দিতে হবে না, তোমরা তো সকলেই জানো। সো আমরা এখন ক্লাস শুরু করতে পারি, সকলেই জয়েন হও। আচ্ছা, শাকিল আহমেদ সব ঠিক আছে, রিয়াদ বলছো ঠিক আছে, ওকে ঠিক আছে। তো তোমাদের প্রোগ্রামিং সি কি খুব কঠিন লাগে তাই না? কঠিন লাগাটাই স্বাভাবিক, আমি এর আগেও বলেছিলাম। তবে প্র্যাকটিস করলে খুবই সহজ মনে হবে, খুবই সহজ মনে হবে। যদি প্র্যাকটিস করো তাহলে খুবই সহজ মনে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? গাইতে গাইতে গাইয়েন। মানে গায়ক একদিনই কিন্তু গায়ক হয়নি, গান করতে করতে গায়ক হয়েছে। সো তোমাদেরকেও প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তবেই তোমরা ভালোভাবে প্রোগ্রাম সম্পর্কে জানতে পারো। তবে প্র্যাকটিস করার আগে তোমাদের বুঝতে হবে, মানে একটু জাস্ট তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো যে আসলে কোনটা কেন কিভাবে আসলো, এই যে তোমাদের যে ফ্লোটা, একটা একটা হচ্ছে প্রবাহ, এই যে ফ্লো, এই ফ্লোর সাথে যদি তুমি থাকতে পারো, তাহলে দেখা যাবে যে তোমার প্র্যাকটিস করলে বিষয়গুলো খুব ভালোভাবে মনে থাকবে। ইয়ামিন রানা, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া অনেক দিন পর দেখা। হ্যাঁ, অনেক দিন পরেই দেখা। আহ, যেহেতু তোমাদের এখন মোটামুটি একটু বিপদের সময় যাচ্ছে, খুবই কষ্টের সময় পার করতেছো তোমরা বেশ কয়েকদিন থেকে, তবে আর বেশি দিন কষ্ট করতে হবে না। আর একটা মাত্র পরীক্ষা, আমি জানি, আমি তোমাদের কষ্টগুলো ফিল করতে পারি, কারণ এগুলো দিন আমি পার করে আসছি। পরীক্ষার সময়গুলো প্রচুর কষ্টের দিন যায়, দিন পার হয়। ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, ঘুমানোও হয় না। অন্য কোনো কাজ করেও আসলে শান্তি পাওয়া যায় না, এমন একটা সময়। তো তোমরা সকলেই জানো। আর নতুন করে কি বলবো? ঠিক আছে, আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আর কথা বাড়াবো না। ওকে, আমরা এর আগে গত ক্লাসে যতটুকু প্রোগ্রাম করেছিলাম, অতটুকুই তো ওই ক্লাসে থাকলো। এবং বাকি যে প্রোগ্রামগুলো ছিল এগুলো আসলে আমি বোঝাই দিব তোমাদের, একটার পর একটা সুন্দরভাবে বোঝাই দেওয়ার ট্রাই করব। আমি আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আমি ট্রাই করব যত সুন্দরভাবে তোমাদের বোঝানো যায়। ওকে, ঠিক আছে। তো দেখো, আমরা শুরুতেই যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব, আমি একটু স্লাইডগুলো এলোমেলো হয়ে আছে, আমি একটু সাজিয়ে নেই সুন্দর করে, দাঁড়াও। ওকে, আচ্ছা। তো তোমরা দেখতে পাচ্ছ, নীলা আক্তার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে লিখিয়েছি উপরে যে প্রশ্নটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। আচ্ছা, আমাদের প্রোগ্রাম করার আগে তোমরা দেখতে পাচ্ছ আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, তারপর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, তারপর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, আর বিভিন্ন ক্ষেত্রফল নির্ণয় করতেছি। সো ক্ষেত্রফলটা যে আমরা নির্ণয় করতেছি, এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের সেই ম্যাথে ফিরে যেতে হয়। আমরা যে ম্যাথ করেছিলাম,
আমরা যে ছোট থেকে ম্যাথ করে আসতেছি, কিভাবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, এগুলো কি আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এসে শিখেছি? না, এগুলো তো আমরা শিখেছি সেই যখন আমরা ক্লাস 7, 8 ছিলাম তখন থেকে আমরা শিখতেছি, তাই না? যে কিভাবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব, কিভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব, কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সো এই যে ক্ষেত্রফল নির্ণয়ের ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আমরা সেই ছোটবেলা থেকে শিখে আসছি। সো তোমাদেরকে জাস্ট একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে। যেমন এখানে তোমাকে প্রশ্নে বলেছে যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি আসলে। ধরো যে এটা একটা বৃত্ত, এটা কি, এটা হচ্ছে একটা বৃত্ত, তাই না? সো এই বৃত্তের আমাকে ধরো সাপোজ ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন তোমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি কি মান প্রয়োজন? তার আগে প্রথমত আমাদের জানা প্রয়োজন যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা আসলে কি। প্রথমত আমাদের এটা জানা প্রয়োজন, তাই না? সূত্র না জানলে কিন্তু আমরা হুদাই অ্যান্সার বের করতে পারবো না, ক্ষেত্রফলটা বের করতে পারবো না, ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো না, সূত্র জানতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি সেটাই আগে প্রথমত আমাদের জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলকে আমরা সাধারণত এরিয়া দ্বারা প্রকাশ করি। এরিয়াকে এর দ্বারা প্রকাশ করা হয়। ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, যেটাকে ইংরেজিতে এরিয়া বলে, বাংলায় ক্ষেত্রফল। সো এই যে এ ইকুয়াল টু কি, এ ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার, এ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। সো আমরা সূত্রের দিকে তাকাই, একটু মনোযোগী হই, যা সূত্রের দিকে, সূত্রটা একটু বোঝার ট্রাই করো। সূত্র যদি বুঝতে পারো তাহলে কিন্তু প্রোগ্রামটা তোমার কাছে খুবই সহজ লাগবে, খুবই সহজ। জাস্ট একটু দেখো, এ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। সো এখানে আমার কি আছে, পাই আছে, আর আছে, তাই না? তাহলে পাইয়ের মানটা কি তোমার দরকার? পাইয়ের মানটা তো, এটা তো ফিক্সড মান, তাই না? যেমন পাইয়ের মানটা হচ্ছে 3.1416, এটা তো আমাদের ফিক্সড একটা ভ্যালু। সো এটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, তুমি শুধুমাত্র চিন্তা করো আরটা কি। আরটা হচ্ছে এখানে রেডিয়াস, তাই না? আরটা কি, রেডিয়াস, বাংলায় আমরা বলি ব্যাসার্ধ। আরটা কি, আরটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ। সো এই যে বৃত্ত, এই বৃত্তটা সাপোজ তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তুমি ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে জাস্ট একটা মান তোমার জানলে হয়ে যাচ্ছে। সেটা কি মান বলো তো? সেটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। সেটা হচ্ছে কি বলো? ব্যাসার্ধ। তোমার জাস্ট ব্যাসার্ধ অর্থাৎ আর এর ভ্যালু রেডিয়াসের ভ্যালুটা জানলেই তোমার ম্যাথ সলভ হয়ে যাচ্ছে, তুমি ক্ষেত্রফলের মানটা বের করতে পারছো। এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? বলো তো এতটুকু বুঝতে পারছো কিনা? জিহাদ হাসান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করছি তোমরাও সকলে ভালো আছো। আহ, তৌফিকুর রহমান বলেছো ভাই বৃত্তের ক্ষেত্রফল ফাংশন দিয়ে করলে হবে, কারণ দুইটা শিখতে গেলে মনে থাকে না, তাই ফাংশন দিয়ে শিখলে, ফাংশন না বললে লিখলে কি সমস্যা হবে? আমি তোমার প্রশ্নটা আসলে বুঝতে পারিনি। তোমার এটা নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্সে মেসেজ করিও, আমি সেখান থেকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আচ্ছা, তারপর হচ্ছে এতটুকু তো বুঝছো, তাই না? এটা তো বুঝছো, এই সূত্রটা তো বুঝছো। আচ্ছা, তাহলে আমাদের ব্যাসার্ধের মান দরকার, আর এর মান দরকার, আর এর ভ্যালু দরকার। সো আর এর ভ্যালুটা পাইলেই তুমি কিন্তু কি বের করতে পারছো, ক্ষেত্রফল বের করতে পারছো বৃত্তের। এখন প্রোগ্রাম জিনিসটা কি আমি একটু বলি। সাপোজ তুমি একটা প্রোগ্রাম লিখছো, এই দেখতে পাচ্ছ, এই যে প্রোগ্রাম, এই যে লিখছো, এগুলো লিখছো তুমি। এগুলো লেখার পর, এই প্রোগ্রামটা লেখার পর তুমি কি করলা, এটা তৈরি করে তুমি তোমার যে সফটওয়্যার আছে, প্রোগ্রাম রান করা সফটওয়্যার যেগুলো, এই প্রোগ্রাম রান করা সফটওয়্যারের মধ্যে দিলা। বুঝছো? প্রোগ্রাম রান করা সফটওয়্যারের মধ্যে এগুলো লিখে, এই কোডিং করে, এগুলো কিন্তু কোডিং করা, হ্যাঁ, মানে প্রোগ্রাম লিখাটাকে বলা হয় কোডিং করা। সো
এই কোডিং করে এগুলোকে লিখে আমরা যখন প্রোগ্রাম রান করা সফটওয়্যারে দিব, তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে জানো? তখন ব্যাপারটা দাঁড়াবে জাস্ট তুমি মাত্র যে কোনো একটা বৃত্তের যে কোনো, এই যে একটা বৃত্ত, এটার বা এটার বা এটার যে কোনো একটা বৃত্তের তুমি শুধুমাত্র রেডিয়াস বা আর এর ভ্যালু, জাস্ট আর এর ভ্যালুটা তুমি জাস্ট লিখবা, ইনপুট দিবা। তুমি ইউজার, আমি ইউজার, সাপোজ অনেকেই ইউজার থাকবে যারা হচ্ছে কি করবে, ওই সফটওয়্যারের মধ্যে জাস্ট কি করবে, আর এর ভ্যালু অর্থাৎ রেডিয়াসের ভ্যালুটা লিখবে। রেডিয়াসের ভ্যালু হতে পারে 5, 7, 8, 10, হ্যাঁ, আবার দশমিক মানে হতে পারে 5.7, 8.7, এরকমও হতে পারে। সো এটা ফ্যাক্ট না, কিন্তু আমরা যদি আর এর একটা ভ্যালু জাস্ট ইনপুট হিসেবে দেই, আমরা ইউজার ইনপুট হিসেবে আর এর ভ্যালুটা দেই, তখন আমার স্ক্রিনে কি শো করবে বলো তো? আমার স্ক্রিনে কি দেখাবে? আমার স্ক্রিনে দেখাবে ক্ষেত্রফলের ভ্যালু। ক্ষেত্রফলটা কি? এ। ক্ষেত্রফলটা কি বলো? ক্ষেত্রফলটা হচ্ছে এ। সো আমরা আরেকটু চিন্তা ভাবনা করে দেখো তো। প্রথমত তোমাকে প্রোগ্রামটা এমনভাবে করতে হবে, ইউজারের কাছে, কার কাছে? ইউজার মানে ব্যবহারকারী। আমি ব্যবহারকারী হতে পারি, তুমি হতে পারো, অন্য কেউ হতে পারে। এই যে সকল ব্যবহারকারী, এই ব্যবহারকারীর কাছ থেকে প্রথমত আমাদেরকে আর এর মানটা নিতে হবে। প্রথমত কি নিতে হবে বলো? আর এর মানটা তাদের কাছ থেকে নিতে হবে। রেডিয়াসের মানটা বা ব্যাসার্ধর মানটা তাদের কাছ থেকে নিতে হবে। সো তাদের কাছ থেকে নেওয়ার পর তাদেরকে আবার তুমি কি করবা? শো করাবা, দেখাবা। কি দেখাবা? তোমার ক্ষেত্রফলের মানটা দেখাবা, এর মান। সো তোমাকে মনে রাখতে হবে যে আমাকে প্রথমত ইউজারের কাছে বা ব্যবহারকারীর কাছে আমাকে চাইতে হবে আর এর মান। কেমনে চাবা? অবশ্যই স্ক্রিনে তোমার লেখা থাকবে যে ইনপুট আর এর ভ্যালু, বা ইনপুট হচ্ছে ইন্টার দ্য ভ্যালু অফ আর, দ্য ভ্যালু অফ রেডিয়াস, এরকম কিছু একটা তোমার স্ক্রিনে লেখা থাকবে ওই সফটওয়্যারের মধ্যে, বা ওই তুমি মনিটরের মধ্যে বা ওই ফোনের মধ্যে তুমি দেখতে পাবে প্রথমত লেখা থাকবে। মানে এই যে লেখা থাকবে, এটাও কিন্তু তোমার কাজ, তাদেরকে লেখাটা শো করানো যে কিসের মান দাও? আর এর মান দাও। তুমি আর এর মান দাও, আমি তোমাকে ক্ষেত্রফলের মানটা বের করে দিচ্ছি। আমি হচ্ছে সফটওয়্যার। এবং কেমনে আমি বের করে দিব? কারণ আমার বস আসলে যে এই মানে যে এই প্রোগ্রামটা করছে, এটা তুমি করতে পারো, আমি করতে পারি, যে কেউ করতে পারে। সো যে করছে সে তো ওটার বস হবে, তাই না? সো সে এটা রেডি করে দিছে, এগুলো সব রেডি করে দিছে। জাস্ট তুমি আর এর মানটা দিবা, সে ক্ষেত্রফলের মানটা দিয়ে দিবে। অর্থাৎ ব্যাসার্ধের মান দিবা, সে কি দিবে? ক্ষেত্রফল দিয়ে দিবে। সো তোমাকে মাথায় রাখতে হবে যে প্রথমত ব্যবহারকারীর কাছে আমাকে আর এর মানটা চেতে হবে, আর এর মানটা চাইতে হবে। হ্যাঁ, আর এর মানটা চাওয়ার জন্য অবশ্যই যেন স্ক্রিনের মধ্যে শো করে যে ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস, বা এরকম কিছু একটা যেন লেখা থাকে, হ্যাঁ, স্ক্রিনে যাতে শো করে। সো এটা প্রথম কাজ। দেন যখন ব্যবহারকারী বা ইউজার যখন আর এর ভ্যালুটা দিবে, আর এর মানটা যখন দিবে, তারপর কিন্তু তোমার কিসের মান দেখাবে আবার স্ক্রিনের মধ্যে বলো তো? কিসের মান দেখাবে? দেখাবে হচ্ছে তোমার ক্ষেত্রফলের মান। সো এটা হবে আউটপুট। এটা হবে কি? আউটপুট। আচ্ছা, তো এবার আশা করি একটু ধারণা হয়েছে। এবার যদি আমরা প্রোগ্রামটা বুঝি তাহলে আরো ভালোভাবে বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, এবার লক্ষ্য করো। আচ্ছা দেখো, আমরা কিছুক্ষণ আগে জানলাম এরিয়া এ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, তাই না? তাহলে আমরা স্কোয়ারটা কিভাবে লিখি বলতো? এখানে গুণ দেই কিন্তু আমরা এইভাবে, প্রোগ্রামে কিন্তু আমরা এইভাবে গুণ দেই। একটু লক্ষ্য করো, প্রোগ্রামে কিন্তু গুণ দেওয়া হয় এরকম চিহ্ন দ্বারা, তারপর
আর স্কোয়ার, স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে হচ্ছে আর ইন্টু আর না, আর ইন্টু আর কি না স্কোয়ার মানে, সো এখানেও কি হবে, গুণ হবে, গুণ আর, গুণটাকে কিন্তু আমরা এইভাবে লিখি। সো সূত্রটা এবার কি আসলো, সূত্রটা হলো এটা, এটা তো একটু মাথায় রাখতে হবে তোমাদের কষ্ট করে। এই যে সূত্রটা কি দাঁড়ালো, সূত্রটাকে জাস্ট একটু সিম্পলিফাই করে নিব প্রোগ্রামের জন্য, এটা এইভাবে থাকলো। হ্যাঁ আচ্ছা এবার আসো আমরা এখন প্রোগ্রামটা শুরু থেকে আসি। হ্যাঁ শুরু থেকে আসি, দেখো আমরা শুরু থেকে প্রোগ্রামটা আসি, প্রত্যেকটা লাইন আমরা ধাপে ধাপে বুঝবো। হ্যাঁ প্রথমে আসো, এই যে এখানে ইনক্লুড স্টুডিও ডট এইচ, এই যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা বেসিক স্ট্রাকচার, একটা প্রোগ্রাম লিখতে গেলে এটা নিতে হয়। কেন নিতে হয়, নেওয়ার কারণটা হচ্ছে আমরা যে ইনপুট আউটপুট ফাংশনগুলো ব্যবহার করি, ইনপুট আউটপুট ফাংশন কি ভাইয়া, ইনপুট আউটপুট ফাংশন হচ্ছে স্ক্যানএফ, স্ক্যানএফ হচ্ছে আমার ইনপুট ফাংশন, আর আউটপুট ফাংশনটা হচ্ছে প্রিন্ট এফ। সো এই যে স্ক্যানএফ প্রিন্ট এফ এগুলো, হ্যাঁ স্ক্যানএফ প্রিন্ট এফ এগুলো হচ্ছে আমার ফাংশন। এই ফাংশনগুলো মানে যে প্রোগ্রামের মধ্যে স্ক্যানএফ বা প্রিন্ট এফ, স্ক্যানএফ বা প্রিন্ট এফ লেখা থাকবে, তাহলে তুমি মনে করবা যে অবশ্যই হেডিং, অবশ্যই হেডিং উপরে লিখতে হবে হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, যেটাকে আমরা স্টুডিও ডট এইচ বলে থাকি। এই লাইনটা আশা করি তোমাদের না বোঝার কিছু নাই, এটা প্রত্যেকটা প্রোগ্রামে থাকবে, এটা বেসিক স্ট্রাকচারের মধ্যে থাকবেই। আচ্ছা এবার আসো, হ্যাশ ডিফাইন পাই 3.1416, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে পাই এর মানটা আমরা সকলেই জানি, তাই না, 3.1416। আচ্ছা এই পাই এর মানটা আমরা অলওয়েজ নির্ধারণ করে নিব, এটা মানে নির্ধারণ করাই থাকবে প্রোগ্রামের মধ্যে, যাতে পাইয়ের মানটা সর্বদাই 3.1416টা ব্যবহার করা হয়। এ কারণে হ্যাশ ডিফাইন পাই 3.1416, যাতে প্রতিবার পাইয়ের মানটা দেওয়া না লাগে। হ্যাঁ বারবার যেন পাইয়ের মানটা নেওয়া না লাগে, এটা প্রোগ্রামের মধ্যেই দেওয়া থাকবে এই মানটা। শুধুমাত্র ইউজারের কাছে আমরা আর এর মানটা চাবো, কার মান চাবো, আর এর মান, বুঝতে পারছো, ব্যাসার্ধের মান চাবো। ওকে আচ্ছা এবার আসো, আইএনটি মেইন, আইএনটি মেইন, এই আইএনটি মেইন এতটুকু এতটুকু অংশ দিয়ে প্রোগ্রাম শুরু করতে হয়। হ্যাঁ প্রোগ্রামের ফাংশনের যে কাজগুলো, এই ফাংশনের কাজগুলো এটা দিয়ে শুরু করতে হয়, আইএনটি মেইন। তারপর এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করলাম। হ্যাঁ প্রোগ্রাম শুরু করার পর লক্ষ্য করে দেখো লেখা আছে ফ্লোট, কি লেখা আছে, ফ্লোট। আচ্ছা ফ্লোট লেখা, এর আগে লেখা ছিল কিন্তু আইএনটি, এই জায়গায় এই ফ্লোটের জায়গায় লেখা ছিল আইএনটি, মনে আছে না ভুলে গেছেন, আইএনটি কেন লেখা ছিল, আইএনটি লেখা ছিল কারণ আমরা যে ভেরিয়েবলগুলো নিব, প্রোগ্রামের মধ্যে যে ভেরিয়েবলগুলো নিব বা যে ভেরিয়েবলগুলো ঘোষণা করব, সেই ভেরিয়েবলের মানটা যাতে পূর্ণ সংখ্যার হয় বা পূর্ণ সংখ্যা থাকে, সেজন্য আইএনটি নেওয়া হতো, ইন্টিজার টাইপের ডাটা নেওয়া হতো, ইন্টিজার টাইপের। আর এখানে নেওয়া হয়েছে কি, ফ্লোট, FLOAT, ফ্লোট। সো এই ফ্লোটটা কেন নিলাম, ফ্লোটটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ভেরিয়েবলগুলো এখানে ঘোষণা করা হয়েছে, এই ভেরিয়েবলগুলো যাতে দশমিকের থাকে, দশমিকের মান তুমি নিতে পারবে, তুমি পূর্ণ সংখ্যাও নিতে পারবে, দশমিকের মানও নিতে পারবে, মানে দশমিক যাতে থাকলে মানটা শো করে, যার কারণে এখানে ফ্লোট দেওয়া হয়েছে। হ্যাঁ দশমিক জাতীয় ডাটা, হ্যাঁ ভ্যালু, যত দশমিক জাতীয় ভ্যালু, দশমিক জাতীয় ভ্যালুর জন্য ফ্লোট নেওয়া হয়েছে। হ্যাঁ আচ্ছা তারপর দেখো এই সম্পূর্ণ প্রোগ্রামে ভেরিয়েবল কোন দুই মানে কি হতে পারে, ভেরিয়েবল কি হতে পারে, ভেরিয়েবল হতে পারে এক হচ্ছে, একটু লক্ষ্য করো সূত্রের দিকে তাকাও, সূত্রটা দেখলেই বোঝা যাচ্ছে, সূত্রটা দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে ভেরিয়েবল হচ্ছে আমার আর এর মান, জাস্ট একটা আর এর মান হলেই হয়, আর আমার আরেকটা মান আউটপুটে দেখাবে যেটা হচ্ছে এ, ক্ষেত্রফল, তাই না। সো এখানে সেটাই করা হয়েছে। দেখো আর মানে কি, আর মানে হচ্ছে রেডিয়াস, আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল। এই যে তাহলে আমরা ভেরিয়েবল ঘোষণা করে দিলাম যে রেডিয়াস এবং আর এবং এ, মানে রেডিয়াস এবং ক্ষেত্রফল, এরিয়া,
রেডিয়াস এবং এরিয়া। এখন এই রেডিয়াস এবং এরিয়ার মান দশমিকও হতে পারে এবং দশমিক নাও হতে পারে, যার কারণে যাতে দশমিক যদি হয় এ কারণে ফ্লট নিয়েছি আমরা এখানে, ফ্লট। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো, দেখো, প্রিন্ট এফ ইন্টার দ্য রেডিয়াস, এই যে কথাটা ব্র্যাকেটের ভেতরে ইন্টার দ্য রেডিয়াস, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম তোমার কিন্তু ইউজারের কাছে চাইতে হবে রেডিয়াসের মান, আর এর মান। সো তুমি কিভাবে চাবে? অবশ্যই চাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? স্ক্রিনের মধ্যে একটা লেখা দেখাতে হবে, লেখা শো করতে হবে। স্ক্রিনের মধ্যে যদি কিছু না লেখা না দেখো, ইউজার কেমনে বুঝবে, ব্যবহারকারী কেমনে বুঝবে যে তাকে কি দিতে হবে? তাকে কি দিতে হবে একজন ব্যবহারকারী কেমনে বুঝবে? আমি কেমনে বুঝবো? তোমরা কেমনে বুঝবা? অবশ্যই সেখানে লেখা থাকবে যে ইন্টার দ্য রেডিয়াস বা ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস, মানে রেডিয়াসের মানটা দাও। আচ্ছা সরি, আমার একটা কল আসছিল। তো স্ক্রিনের মধ্যে যাতে লেখা থাকে ইন্টার দ্য রেডিয়াস, যার কারণে আমরা এখানে প্রিন্ট এফ দিয়ে লিখেছি ইন্টার দ্য রেডিয়াস। হ্যাঁ, আমি বোঝাতে পারছি? এই যে ইন্টার দ্য রেডিয়াস, এই কথাটা, এই লেখাটা কিন্তু তোমার স্ক্রিনের মধ্যেই থাকবে, যার জন্য একজন ব্যবহারকারী বা একজন ইউজার কি করবে? এই রেডিয়াসের মানটা লিখবে। হ্যাঁ, এটা স্ক্রিনে লেখা থাকবে। সো আমরা জানি যে প্রিন্ট এফ আউটপুট প্রদর্শনের কাজে ব্যবহৃত হয়। তাহলে কি আলটিমেটলি এটা আউটপুট প্রদর্শন করতেছে কিনা বলো? একটু থিঙ্ক করো, একটু ভালোভাবে থিঙ্ক করো। আলটিমেটলি কিন্তু আউটপুট প্রদর্শন করতেছে কোথায়? স্ক্রিনে প্রদর্শন করতেছে আউটপুট, কিন্তু তোমাকে দিতে হবে ওই জায়গায় ইনপুটের মান। মজার বিষয় হচ্ছে তোমাকে ওই জায়গায় ইনপুটের মান দিতে হবে। ইনপুট কি? রেডিয়াস না? কিন্তু প্রিন্ট এফ মানে হচ্ছে স্ক্রিনে একটা আউটপুট শো করা, এবং এই আউটপুটটা শো, আউটপুট হিসেবে আমরা লেখা দেখতে পাবো স্ক্রিনের মধ্যে ইন্টার দ্য রেডিয়াস। সো এই লেখাটা দেখার পর আমরা একটা রেডিয়াসের মান বা একটা হচ্ছে আর এর মান নিব। ধরে নাও যে 5 নিলাম, 5 চাপ দিলাম, 5 লিখলাম। বা আমার ব্যাসার্ধের মান 5 দিলাম। 5 দেওয়ার সাথে সে এবার কিভাবে সে এর মান বের করবে, ক্ষেত্রফলের মান বের করবে, সেই প্রসেসটা আমরা এবার দেখব। ওকে, আচ্ছা এবার দেখো, এবার খেয়াল করো, এখানে লেখা আছে স্ক্যান এফ। স্ক্যান এফ দেওয়ার পর লেখা আছে পার্সেন্ট এফ। কেন পার্সেন্ট এফ দেওয়া হলো বলো তো? পার্সেন্ট এফ দেওয়ার কারণটা হচ্ছে আমরা যে ভেরিয়েবল নিয়েছিলাম সেই ভেরিয়েবলটা ছিল ফ্লট। কি ভেরিয়েবল ছিল? ফ্লট, যার কারণে এখানে পার্সেন্ট এফ নিয়েছি। সো স্ক্যান এফ এর মধ্যে কখন পার্সেন্ট এফ নিব, কখন পার্সেন্ট ডি নিব, পার্সেন্ট ডি নেওয়ার জন্য আমাকে অবশ্যই ইন্টিজার টাইপের বা পূর্ণ সংখ্যার ভেরিয়েবল নিতে হয়। ঠিক আছে? সো যেহেতু পূর্ণ সংখ্যার ভেরিয়েবল আমরা এখানে নিচ্ছি না, আমরা নিচ্ছি দশমিক জাতীয় ভ্যালু, দশমিক জাতীয় মান। দ্যাটস ওয়াই আমরা এখানে স্ক্যান এফ এর এখানে পার্সেন্ট এফ দিয়েছি। হ্যাঁ, এখন দশমিক জাতীয় মান কি দরকার বলো তো? আমাদের কি দরকার? অবশ্যই রেডিয়াসের মান দরকার, রেডিয়াসের মান দরকার। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া দশমিক ছাড়া কেমনে হবে? দশমিক ছাড়া হবে না, দশমিক সহ হবে। ধরো যে তুমি 5 লিখতেছো, 5.00 হচ্ছে, পয়েন্ট থাকবে অবশ্যই, মাস্ট পয়েন্ট থাকবে 5.00। তো 5.00 মানে তো আলটিমেটলি 5ই বোঝাচ্ছে, তাই কিনা বলো? আলটিমেটলি 5ই বোঝাচ্ছে। যদি তোমার 5.6 থাকে তখন কিন্তু আর 5 বোঝাবে না, তখন 5.6 বোঝাবে। আমি কি বলতে পারছি? আচ্ছা ওকে। তো স্ক্যানএফ এই ফাংশনটা কেন ব্যবহার করা হয় বলতো? ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। আমরা কি ইনপুট নিব? রেডিয়াসের মান নিব, যার কারণে এই যে স্ক্যানএফ ফাংশন এখানে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, পার্সেন্ট এফ অ্যাম্পারসেন্ট, এটাকে অ্যাম্পারসেন্ট বলা হয়, অ্যাম্পারসেন্ট রেডিয়াস। ওকে, আচ্ছা এবার পরের লাইনে আসো।
পরের লাইনটা আলটিমেটলি জাস্ট এই সূত্রটাই, একটু খেয়াল করো, এই সূত্রটাই কিন্তু ভাই, আর কিচ্ছু না, এই সূত্রটাই। দেখো দেখো এখানে লেখা আছে এরিয়া, এরিয়া মানে হচ্ছে কি এ, এরিয়া ইজ ইকুয়াল টু পাই, এই যে পাই, এই যে পাই, ওকে। এইটা মানে কি, এটা মানে হচ্ছে ইনটু, এটা মানে কি গুণন, হ্যাঁ। রেডিয়াস, এই যে রেডিয়াস আর রেডিয়াস, ওকে। তারপর এটা কি, এটা হচ্ছে গুণ, এই যে গুণ, এখানে দাও দিছি আমরা। তারপর কি রেডিয়াস, এই যে রেডিয়াস। আমি কি বলতে পারছি? আচ্ছা, এবার এবার কি কাজ, এবার কাজ হচ্ছে আমার প্রক্রিয়া করা, প্রসেস করা শেষ। এবার জাস্ট আমি কি করব, আমার যে ফলাফল, এই ফলাফলটাকে আমি আউটপুটে দেখাবো, মানে ইউজারের কাছে পৌঁছে দিব। কিভাবে পৌঁছে দেবো? স্ক্রিনের মাধ্যমে পৌঁছে দেবো। স্ক্রিনের মাধ্যমে তো পৌঁছাবো, নাকি আমি মাইক নিয়ে চিল্লায় বলবো? স্ক্রিনের মাধ্যমে তো পৌঁছাবো। সো স্ক্রিনের মাধ্যমে যেহেতু পৌঁছাবো, স্ক্রিনের মাধ্যমে আমি মানে শো করাবো, দ্যাটস ওয়াই আমাকে এখানে এই দেখো প্রিন্ট এফ নেওয়া হয়েছে। প্রিন্ট এফ মানে হচ্ছে আউটপুট নেওয়া, আউটপুট দেওয়া আর কি। আউটপুট কিন্তু স্ক্রিনের মাধ্যমেই দেওয়া হয়। সো লেখা আছে এরিয়া অফ সার্কেল, ব্র্যাকেটের ভেতরে যেভাবে থাকবে এভাবেই কিন্তু আমাদের এই যে এরিয়া অফ সার্কেল, এই কথাটা কিন্তু ওখানে আউটপুটে শো করবে যে এরিয়া অফ সার্কেল, অর্থাৎ বৃত্তের, সার্কেল মানে তো বৃত্ত, তাই না? এরিয়া অফ সার্কেল মানে বৃত্তের ক্ষেত্রফল। এরিয়া অফ সার্কেল মানে কি, বৃত্তের ক্ষেত্রফল। লেখা থাকবে যে এরিয়া অফ সার্কেল ইজ ইকুয়াল টু, এই দেখো পার্সেন্ট পয়েন্ট টু এফ। এই পার্সেন্ট পয়েন্ট টু এফটা কি ভাইয়া? কেন পার্সেন্ট পয়েন্ট টু এফটা নিল? পার্সেন্ট পয়েন্ট টু এফ নেওয়ার কারণ হচ্ছে দশমিকের পরে সর্বোচ্চ 2 ঘর মান যেন শো করে, সর্বোচ্চ 2 ঘর মান। ব্যাপারটা কিরকম দেখো, ধরো যে এর মান 5 পয়েন্ট, সরি ধরে নাও যে, ধরো সাপোজ, ধরো 6/7/8, বা ধরলাম এখানে 40, হ্যাঁ 40.823। দশমিকের পরে সর্বোচ্চ যাতে 2 ঘর দেখানো হয় আউটপুটে, হ্যাঁ আউটপুটে দশমিকের পরে যাতে সর্বোচ্চ 2 ঘর দেখানো হয়, যার কারণে আমরা এখানে পার্সেন্ট পয়েন্ট টু এফ লিখবো। হ্যাঁ, পার্সেন্ট পয়েন্ট টু এফটা কেন লিখবো? যাতে দশমিকের পরে সর্বোচ্চ 2 ঘর দেখানো হয়। কিন্তু এখানে দেখো 3 ঘর আছে, কিন্তু এই যে এবার দেখো 2 ঘর হয়ে গেছে। হ্যাঁ, এরকমটা যাতে শো করে বা এরকমটা যাতে দেখায়, যার কারণে আমাদের কি লিখতে হয়, আমাদের পার্সেন্ট পয়েন্ট টু এফ লিখতে হয়। তারপর ইনভার্টেড কমা দ্বারা, এই যে এখানে দেখো এখানেও ইনভার্টেড কমা দ্বারা, এখানেও ইনভার্টেড কমা দ্বারা কি করা হয়েছে, আমাদের এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে কমা দিয়ে এরিয়া লিখতে হবে। ঠিক আছে, কমা দিয়ে এরিয়া মানে এটা এরিয়ার মান বোঝাচ্ছে, মানে আমার এরিয়ার মানটা শো করবে আর কি, এই কারণে আমরা এরিয়া দেওয়া হয়েছে। আমাদের কাজ কিন্তু শেষ, প্রোগ্রাম শেষ। সর্বশেষ রিটার্ন জিরো, রিটার্ন জিরো মানে প্রোগ্রামটা শেষ করলাম আমরা। রিটার্ন জিরো মানে হচ্ছে প্রোগ্রাম শেষ। ওকে, রিটার্ন জিরো করার পরে এই যে আমরা ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছিলাম, সেই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে শেষ করব। এনাফ, প্রোগ্রাম ক্লিয়ার, শেষ। আমাকে এখন তোমরা বলো বুঝছো কিনা। বলো, প্রোগ্রাম কি খুব কঠিন লাগে? সহজ তো ভাই, 2-1 বার প্র্যাকটিস করবা, দেখবা সহজ লাগবে। তোমাদের তো এমনি সময় লাইভ ক্লাসে পাওয়া যায় না, আজকে তাও মোটামুটি কয়েকজন তোমরা লাইভে আছো, কমেন্ট করছো। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা এখন নেক্সট প্রোগ্রামে চলে যাই। হ্যাঁ,
রিয়াদ বলেছো বুঝছো, বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন নেক্সট প্রোগ্রামে চলে আসছি। দেখো, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। সো আগে প্রোগ্রামটার দিকে তাকাইও না, মানে প্রোগ্রামটাকে দেখবা না, আগে তোমাকে দেখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয়, বা একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয়। ত্রিভুজকে ইংরেজিতে বলে ট্রায়াঙ্গেল, তাই না? ট্রায়াঙ্গেল। সো এই ট্রায়াঙ্গেলের যে মান নির্ণয় করার জন্য, মানে ট্রায়াঙ্গেলের আমার ক্ষেত্রফল, যেটাকে আমরা এরিয়া বলি, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাকে প্রোগ্রামটা করতে হবে। এখন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানতে হবে। একটা ত্রিভুজের আমার কিভাবে আমি আহ, বের করতে পারি। হ্যাঁ, তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো বেশ কয়েকটা আছে, তোমরা জানো। তবে বিষম বাহুর ক্ষেত্রে সূত্র একটা তোমরা সকলেই জানো। সূত্রটা কি? সূত্রটা তোমরা কিন্তু পড়েছো, এই সূত্র কিন্তু তোমরা পড়েছো অনেক আগেই। সূত্রটা কি একটু দেখো। এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, এরিয়া ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই সূত্রটার কথা তোমাদের মনে আছে? তোমরা কিন্তু এটা ম্যাথমেটিক্স 3-তেও এই সূত্রটা পড়েছিলা। হ্যাঁ, এত সহজে কিন্তু ভুলে যাওয়া যাবে না। সর্বপ্রথম কাজ হচ্ছে সূত্রটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করা, সূত্রটা একটু বোঝা। তাহলেই তোমরা কিন্তু সহজেই প্রোগ্রাম বুঝতে পারবে। আগে সূত্র বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা। মেহেদী হাসান বলেছো ভাইয়া রেকর্ড ক্লাস হিসেবে কি এটা পাবো? অবভিয়াসলি পাবা, রেকর্ড ক্লাস হিসেবে তোমাদের ওয়েবসাইটে আমি অ্যাড করে দিব। ওকে, তো দেখো এখানে হচ্ছে এটা কি বলো, ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখন কথা হচ্ছে এই সূত্রের মধ্যে আমার এটা কি, এটা হচ্ছে ক্ষেত্রফল এরিয়া। তারপর দেখো এসটা কি, এস হচ্ছে অর্ধ পরিসীমা। এস হচ্ছে কি, অর্ধ পরিসীমা। তারপর বলো দেখি এখানে এ কি, বি কি, সি কি। এখানে এ বি সি হচ্ছে, দেখো এ বি সি হচ্ছে তিন বাহুর দৈর্ঘ্য। মানে একটা ত্রিভুজের তো তিনটাই বাহু থাকবে, তাই না? সো ওই তিনটা বাহুর যে দৈর্ঘ্য, সে দৈর্ঘ্যের মান হবে এ বি সি। ঠিক আছে, এটা হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য। আমি কি বোঝাতে পারছি? ওকে, তো এখন এখন কথা হচ্ছে দেখো, আমরা ইউজার, মানে আমরা ব্যবহারকারী। সো আমরা ব্যবহারকারী, জাস্ট একটা ত্রিভুজের আমি তিনটা বাহুর মান দিব, বাকি কাজ হচ্ছে ওই সফটওয়্যারের। সো বাকি কাজ এই সফটওয়্যারের। এখন সে কি কাজ করবে? সে আমাকে ওই ত্রিভুজের পরিসীমা বের করে দেখাবে, মানে অর্ধ পরিসীমা বের করে দেখাবে, বা পরিসীমা বের করে দেখাবে, নাকি ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেখাবে, নাকি ওই ত্রিভুজের হচ্ছে তোমার উচ্চতা বের করে দেখাবে, না কি করবে? আসলে ব্যাপারটা কি, সেখানে করবেটা কি, সেটা তো আগে জানতে হবে, তাই না? তো আমাদের প্রথমত সূত্রটা দেখলে আমরা বুঝতে পারতেছি যে সূত্রের মধ্যে অবশ্যই তিনটা বাহুর তো দরকার আছে, তিনটা বাহুর তো দরকার আছেই, এবং সেই সাথে দরকার আছে অর্ধপরিসীমার। অর্ধপরিসীমা কি? এস, তাই না? এটা হচ্ছে অর্ধপরিসীমা। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরাই কি তিনটা বাহুর দৈর্ঘ্য দিব, আবার আমরাই কি ওখানে অর্ধপরিসীমাও দিব? মানে তিনটা বাহুর দৈর্ঘ্যের মানও দিলাম, অর্ধপরিসীমাও দিলাম, সব দেওয়ার পর সে কি আমাদের আহ এখানে জাস্ট ক্ষেত্রফলের মানটা বের করে দেখাবে? হ্যাঁ, আমরা কি এত এত কি মনে করো যে ব্যাকডেটেড হয়ে আছি? না, আমরা এত ব্যাকডেটেড না। আমরা কি করব? আমরা হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য জাস্ট দিব, কোনো অর্ধ পরিসীমার মান দিব না। অর্ধ পরিসীমার মান তারাই বের করবে, তাদের কাজ। এখন তাদের কাজ মানে কি? যে প্রোগ্রামটা করবে তার কাজ হচ্ছে এমনভাবে প্রোগ্রামটা সাজানো যাতে একজন ব্যবহারকারী বা একজন ইউজার জাস্ট এ বি সি এর মান দিয়ে দিল, একটা ত্রিভুজের তিনটা বাহুর মান দিয়ে দিল,
যাতে সুন্দরভাবে ক্ষেত্রফলের মানটা বের হয়ে আসলো। এটা হচ্ছে তাদের কাজ। সো এখন সে কিভাবে অর্ধ পরিসীমা বের করবে, এটা একমাত্র প্রোগ্রামার বা যে প্রোগ্রামটা লিখবে তার কাজ। ঠিক আছে? সো দেখো, এবার আসো আমরা এস এর কাজটা, মানে অর্ধ পরিসীমার কাজটা, এটা প্রোগ্রামের ভেতরেই থাকবে। এর মানটা আমরা দিব না, আমরা ইনপুটে এর মান দিব না, আমরা ইনপুটে জাস্ট দিব এর মান, বি এর মান, সি এর মান। ওকে, ক্লিয়ার? ওকে, এবার আসো, এবার আমরা শুরু থেকে আসি। শুরু থেকে যদি দেখি, প্রোগ্রাম আমরা শুরু করছি। হ্যাঁ, প্রোগ্রাম শুরুতে যে কাজটা করতে হয় তোমরা সকলেই জানো, এটা বারবার বলবো না। হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা থাকে আমাদের প্রোগ্রামের মধ্যে। দেন আসো, এখানে লেখা আছে হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ। এখন মাথায় গেল ঘুরে, ভাই ম্যাথ ডট এইচ কই থেকে আসলো, এটা কই থেকে নিয়ে আসলেন? দেখো, কোনো প্রোগ্রামে যদি এমন কোনো ইকুয়েশন থাকে যে ইকুয়েশনের মধ্যে রুট ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়? রুট। সো এই যে দেখো, এখানে কিন্তু আমাদের রুট ব্যবহার করা হয়েছে, তাই না? রুট, রুটকে কিন্তু প্রোগ্রামে লিখতে হলে লিখতে হয় এভাবে, এস কিউ, এস কিউ, তারপর আর টি। হ্যাঁ, এভাবে লিখতে হয়। এই যে এখানে লেখা আছে দেখো, এস কিউ আর টি। হ্যাঁ, আচ্ছা, রুটকে কিন্তু এস কিউ আর টি দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, আশা করি এতটুকু তোমরা জানো। ওকে, তো আমি আবারও বলি যে প্রোগ্রামের ইকুয়েশনের মধ্যে রুট আবার থাকে। রুট থাকলে মনে করবা সেখানে তোমাকে অবশ্যই শুরুতে ইনক্লুড, হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ নিতে হবে, ম্যাথ ডট এইচ নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, এবার আসো, এবার দেখো কি লেখা আছে, আইএনটি মেইন, এটা দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু। ওকে, প্রোগ্রামের শুরুতে দিতে হয় কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়। সো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর লেখা আছে ফ্লট। ফ্লট লেখার পর কি কি লেখা আছে? এখন তুমি চিন্তা করো যে ওই প্রোগ্রামের মধ্যে কতগুলো ভেরিয়েবল থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি সূত্রের মধ্যে, একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমার এর মান থাকবে, বি এর মান থাকবে, সি এর মান থাকবে, আবার এস এর মানও থাকবে, আবার এর মানও থাকবে। তার মানে এগুলো প্রত্যেকটাই ভেরিয়েবল। এগুলো কি? প্রত্যেকটাই ভেরিয়েবল। আমার এও ভেরিয়েবল, বিও ভেরিয়েবল, সিও ভেরিয়েবল, আমার এখানে এসও ভেরিয়েবল, এও ভেরিয়েবল। সো দেখো, এখানে কিন্তু এই যে লেখা আছে ফ্লট, ফ্লট লেখা মানে দশমিক জাতীয় ভ্যালু নেওয়া হয়েছে এখানে। সো এ, বি, সি, এস, এরিয়া, তার মানে সূত্রে যা আছে সবগুলো এখানে আছে, কারণ প্রত্যেকটা মানে দশমিক হতে পারে, প্রত্যেকটা মানেই দশমিক হতে পারে। ওকে, আচ্ছা, এবার আসো পরের লাইনে, খেয়াল করো কি বলছে বলো তো, ইন্টার এফ, সরি, প্রিন্ট এফ। প্রিন্ট এফ মানে কি? প্রিন্ট এফ মানে হচ্ছে এই লাইনটা স্ক্রিনের মধ্যে কিছু একটা শো করবে, স্ক্রিনের মধ্যে কিছু একটা আউটপুট হিসেবে দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া স্ক্রিনের মধ্যে কিছু একটা আউটপুট হিসেবে কি দেখাবে? এমন কিছু একটা দেখাবে যাতে একজন ইউজার, একজন ব্যবহারকারী, ওই মানে সফটওয়্যারটা যে ব্যবহার করবে, একজন ব্যবহারকারী যাতে সহজেই এ, বি, সি এর মান দিলেই যেন তার, এ বি সি এর মান দিলেই যেন তার আউটপুট দেখায়। সো এই যে এ বি সি এর মান যে দিব, কেন দিব? কারণ স্ক্রিনের মধ্যে অবশ্যই কিছু একটা লেখা থাকবে। সো কি লেখা থাকবে? দেখো, স্ক্রিনের মধ্যে লেখা থাকবে ইন্টার থ্রি সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল। ইন্টার থ্রি সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল এর কথা অর্থ হচ্ছে একটা ত্রিভুজের তিনটা বাহুর মান দাও। হ্যাঁ, ইন্টার থ্রি সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এইটা লেখা থাকবে, একটা ত্রিভুজের তিনটা বাহুর মান দাও। সো এখানে খেয়াল করো, পরের লাইনে আসো, দেখো লেখা আছে কি, স্ক্যান এফ। স্ক্যান এফ মানে কি? ইনপুট নেওয়া। হ্যাঁ, স্ক্যান এফ মানে হচ্ছে ইনপুট নেওয়া। সো আমরা কি কি ইনপুট নিব? এ, বি, সি এর মান নিব। সো এ, বি, সি এর জন্য, এর জন্য এই যে একটা পার্সেন্ট এফ, বি এর জন্য একটা পার্সেন্ট এফ, এবং সি এর জন্য একটা পার্সেন্ট এফ, তারপর কমা দিয়ে এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি, এম্পারসেন্ট সি। ওকে, এইটা হচ্ছে আমাদের
ইনপুট নেওয়ার প্রসেস, মানে ইনপুট নেওয়ার একটা প্রক্রিয়া। ওকে, স্ক্যানএফ, স্ক্যানএফ মানে হচ্ছে আমাদের ইনপুট ফাংশন, তোমরা জানো সকলেই। সো এটা লাইনে অবশ্যই বুঝতে হবে। তো দেন পার্সেন্ট এফ কেন নিলাম? ওই যে ঘুরে ফিরে আবার আগের কথাই, মানে ফ্লট দশমিক যুক্ত মান ভ্যালু, যার কারণে পার্সেন্ট এফ নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা এবার নিচে আসো। নিচে কি দেখানো হয়েছে? দেখো নিচে দেখানো হয়েছে এস ইকুয়াল টু, এখন ওই যে বললাম না এস মানে অর্ধপরিসীমা, অর্ধপরিসীমার কাজ কিন্তু ব্যবহারকারীর না, ব্যবহারকারী অর্ধপরিসীমা দেখতে যাবে না, ব্যবহারকারী জাস্ট এ বি সি এর মানটা দিবে, আমার সফটওয়্যার যাতে কি দেখায়, আউটপুট দেখায়, মানে আউটপুট এরিয়া মানটা দেখায়, ক্ষেত্রফলের মানটা দেখায়। তো এখন ওই প্রোগ্রামের মধ্যে কিছু একটা করতে হবে যাতে ওখানেই এস এর মানটা বের করা যায়, যাতে ওখানেই এস এর মানটা বের করা যায়। সো ওই প্রোগ্রামার কি করলো, এস এর ভ্যালু বের করলো কিভাবে? দেখো এস এর সূত্র একটা আছে, অর্ধপরিসীমার সূত্র কি দেখো তো, অর্ধপরিসীমার সূত্র কিন্তু একটা আছে। আমরা জানি অর্ধপরিসীমার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে তিনটা বাহুর যোগফল ভাগ 2। দেখো সেই কাজটা কিন্তু এখানে করা হয়েছে, এ প্লাস বি প্লাস সি ভাগ 2। ওকে, এইটাই, এই সূত্রটাই, এটাই জাস্ট এখানে লেখা হয়েছে। এবার আসো, এবার এবার কিন্তু লেখা হয়েছে আমাদের মেইন ফর্মুলা। মেইন ফর্মুলা দেখো, এরিয়া ইজ ইকুয়াল টু এস কিউ আর টি, মানে কি রে? এস কিউ আর টি মানে হচ্ছে রুট, এই যে ব্র্যাকেট, কোন ব্র্যাকেট এটা জানো? এটা হচ্ছে এই যে এখানে সামনে একটা ব্র্যাকেট দেওয়া হয়েছে একদম এই জায়গায়, যাতে আমরা আসলে ক্যালকুলেটরে যেভাবে করি আর কি, আমরা ক্যালকুলেটরের মানগুলো আসলে যেভাবে নেই, দেখো আমরা ক্যালকুলেটরে একবারে যদি করতে যাই এইভাবে করতে হয় না, প্রথমে এখানে একটা ব্র্যাকেট দিব, তারপর এস লিখব, এখানে একটা ব্র্যাকেট এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এই যে ব্র্যাকেটটা আমি যে এখানে নিয়েছিলাম এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ করতে হবে, এই যে ক্লোজ করলাম। হ্যাঁ, আর এই যে রুট ওভার, এই রুট ওভারটা জন্য পুরোটার উপর যে রুট, এটা বোঝানোর জন্য আমাকে সামনে এই যে এস কিউ আর টি মানে হচ্ছে রুট দিতে হবে। হ্যাঁ, তারপর দেখো তো এসটা কি অবস্থায় আছে বলো তো, এসটা কি এইটার সাথে এবং এইটার সাথে গুণ অবস্থায় আছে না? মানে এই যে এখান থেকে এই পর্যন্ত কি গুণ অবস্থায় আছে না এসটা? দ্যাটস ওয়াই এখানে দেখো এসটা দেখো এখানে গুণ অবস্থায় আছে। তারপর দেখো এই যে এস মাইনাস এ, এই যে এস মাইনাস এ, আবার দেখো গুণ, দেখো এটার সাথে আবার কিন্তু এইটা গুণ, দেখো এই এতটুকু অংশের সাথে আবার এইটা গুণ অবস্থায় আছে, আবার এইটার সাথে দেখো এইটাও কিন্তু গুণ অবস্থায় আছে। তো এই যে এস মাইনাস এ গুণ এস মাইনাস বি গুণ এস মাইনাস সি, তারপর এই যে ব্র্যাকেট আমরা শুরু করেছিলাম এই ব্র্যাকেট আমরা এখানে গিয়ে শেষ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই লাইনটা না বোঝার তেমন কিচ্ছু নাই। ওকে, যা সূত্রটাই এখানে বোঝানো হয়েছে। এবার দেখো, এবার হচ্ছে প্রিন্ট এফ। এবার প্রিন্ট এফ কেন নিলাম? কারণ স্ক্রিনের মধ্যে যে আউটপুটের ভ্যালুটা দেখাবে, শুধুমাত্র আউটপুটের ভ্যালু দেখাবে না, এটা আসলে কিসের ভ্যালু এই লেখাটা কিন্তু শো করবে। এই যে এটা আসলে কিসের ভ্যালু, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, মানে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল পার্সেন্ট ইন্টু পার্সেন্ট পয়েন্ট টু এফ। এই পার্সেন্ট পয়েন্ট টু এফটা কেন? কারণ দশমিকের পরে সর্বোচ্চ 2 ঘর পর্যন্ত নেওয়ার জন্য, দশমিকের পরে সর্বোচ্চ 2 ঘর পর্যন্ত নেওয়ার জন্য পার্সেন্ট পয়েন্ট টু এফ দেওয়া হয়। দেন এরিয়া মানে যার মানটা আসলে শো করবে সেটা। দেন কি রিটার্ন জিরো, মানে প্রোগ্রাম শেষ। রিটার্ন জিরো মানে বোঝাবে প্রোগ্রাম শেষ। তারপর এই যে আমরা এখানে যে শুরু করেছিলাম ব্র্যাকেট দিয়ে, সেই ব্র্যাকেটটা এখানে গিয়ে শেষ করব। এই তো, ক্লিয়ার? ওকে, আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, এবার আমরা পরবর্তীতে আরেকটা প্রোগ্রামে যাই। হ্যাঁ, দেখো কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান নির্ণয়ের প্রোগ্রাম। তোমরা কি ফ্যাক্টোরিয়াল বোঝো বলো তো? ফ্যাক্টোরিয়ালকে বোঝো তোমরা? ফ্যাক্টোরিয়াল কি? কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে কি বোঝায়? কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে, দেখো ফ্যাক্টোরিয়াল চিহ্নটা হচ্ছে এরকমটা, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল সাইন। হ্যাঁ, এটাকে কি বলে? ফ্যাক্টোরিয়াল সাইন বলে। তো ওয়ানের ফ্যাক্টোরিয়াল ওয়ানই হয়, ওয়ানের ফ্যাক্টোরিয়াল কি হয়? ওয়ানই হয়। তারপর আসো টু এর ফ্যাক্টোরিয়াল কি হয় বলো তো? টু এর ফ্যাক্টোরিয়াল হয় হচ্ছে 1 ইন্টু
2 বা 2 ইন্টু 1 বা 2 ইন্টু 1। তারপর দেখো 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমার এখানে 3 ইন্টু 2 ইন্টু 1, মানে তোমাকে যেটার ফ্যাক্টোরিয়াল বের করতে হবে সেটা থেকে শুরু করতে হবে, গুণ দিয়ে 1 পর্যন্ত যেতে হবে, গুণ দিয়ে 1 পর্যন্ত তোমাকে যেতে হবে। সো এবার তোমাকে যদি 4 বলা হয়, 4 ফ্যাক্টোরিয়াল মান কত? 4 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো এই যে 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা কত আসলে? 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা কত? 2 একে 2, তাহলে 2 হবে। 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হবে 2। আবার 3 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কি হবে? 3 দুগুণা 6, 6 দুগুণা 6 একে 6, তাই না? বা এদিকে 2 একে 2, 3 দুগুণা 6, তাহলে এটা হবে 6। তারপর 4 ফ্যাক্টোরিয়ালের মান কি হবে? ভ্যালু কি হবে? এটার ভ্যালু কি হবে? 3 4 12, 12 দুগুণা 24, 24 একে 24। এই যে এখন একটু জাস্ট চিন্তা ভাবনা করো, একটু ভাবো ব্যাপারটা কি এরকম করা যায়? দেখো তো, আমি এখানে 4 লিখলাম, সাপোজ তোমাকে 4 ফ্যাক্টোরিয়াল মান বের করতে বললো, আমি জাস্ট এখানে 4 লিখলাম, হ্যাঁ, আমি জাস্ট এখানে 4 লিখলাম ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল দিলাম। একটু চিন্তা করো, এখানে এই যে 3 ইন্টু 2 ইন্টু 1, 3 ইন্টু 2 ইন্টু 1 মানে কি? 3 ইন্টু 2 ইন্টু 1 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। উপরে খেয়াল করো, এই যে 3 ইন্টু 2 ইন্টু 1 আলটিমেটলি 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি যদি 3 ফ্যাক্টোরিয়ালের মানের সাথে 3 ফ্যাক্টোরিয়ালের মানের সাথে যদি 4 কে গুণ করি, তাহলে কিন্তু আমি এই 24 বের করতে পারবো, বা এই 24ই হবে। কেমনে? দেখো, আমি যদি জানি যে 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6, আমি যদি জানি, সো আমি যদি জানি তাহলে 4 ইন্টু 6 তাহলে কি হবে? 24। আমি কি বলতে পারছি? একটু হলেও বুঝতে পারছো ফ্যাক্টোরিয়ালটা আসলে কি? ওকে, এবার আসো, এবার আমরা একটু প্রোগ্রামের দিকে চাই, তাহলে আরো বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হবে। দেখো, প্রথমত প্রথম লাইনটা কিছু বলার নাই, প্রথম লাইনটা তোমরা সকলেই জানো, হ্যাঁ, দ্বিতীয় লাইনটাও তোমরা জানো, তৃতীয় লাইনটাও জানো। তারপরের লাইনটা দেখো, আইএনটি দেওয়া আছে, আইএনটি দেওয়া আছে এবং লেখা আছে এন কমা আই। এখানে আইএনটি মানে হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেওয়া হয়েছে, ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এখানে জাস্ট দুইটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে আই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এন কি আই কি? এন কি আই কি? এখানে এন হচ্ছে ফ্যাক্টোরিয়াল যে নাম্বারটা, মানে ফ্যাক্টোরিয়ালের যে, সাপোজ তোমার দরকার হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 এর মান, ফ্যাক্টোরিয়াল 5 এর মান, সো এই এন এর মানটাই হচ্ছে 5। মানে একজন ইউজার যে ফ্যাক্টোরিয়াল যে মানটা দিবে আর কি, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল যে মানটা আর কি একজন ইউজার দিবে, সেটাই হচ্ছে তোমার এন এর ভ্যালুটা, হ্যাঁ। আর আইটা কি? আইটা হচ্ছে একটা লুপ। আইটা কি? লুপ। লুপ মানে কি ভাইয়া? লুপ মানে হচ্ছে একটা প্রসেস যেখান থেকে শুরু হয় ওখানেই যাতে ফিরে আসে, মানে ওখানেই ফিরে আসবে, কোনো এক জায়গা থেকে শুরু করে ওখানেই যদি ফিরে আসে সেটাকে আমরা লুপ বলতে বুঝি। তাহলে এখানে আই হচ্ছে লুপ চালানোর জন্য ব্যবহার করা হয়। আই হচ্ছে এখানে কি? লুপ চালানোর জন্য ব্যবহার করা হয়। আর এন কি? এন হচ্ছে আমার একজন ইউজার যে মানটা দিবে, ইনপুটে যে মানটা দিবে সেটা হচ্ছে এন এর ভ্যালু। ওকে, আচ্ছা এবার আসো, দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো, পরের লাইনটা আসো, এখানে লেখা আছে লং লং ফ্যাক্ট, লং লং ফ্যাক্ট। এখন প্রশ্ন হচ্ছে লং লং ফ্যাক্টটা আবার কি? লং লং ফ্যাক্ট মানে হচ্ছে একটা বড় মানের
বড় মানের ফ্যাক্টরিয়াল মানগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়। হ্যাঁ, ফ্যাক্টরিয়াল মানগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়। কিছুক্ষণ আগেই তোমরা জানতে পারছে, মানে দেখতে পারছিল আর কি, ফ্যাক্টরিয়াল মানগুলো খুব দ্রুত বড় হয়ে থাকে। সো এই যে ফ্যাক্টরিয়াল মানগুলো যে খুব দ্রুত বড় হবে, এই দ্রুত বড় হওয়ার যাতে বড় হলে আমরা বড় মানটা নিতে পারি, এই কারণে লং লং ফ্যাক্ট লেখা হয়েছে। লং লং ফ্যাক্ট মানে লং লং ফ্যাক্টোরিয়ালের মান। সো লং লং ফ্যাক্টোরিয়াল মান এখানে 1 থেকে শুরু করা হয়েছে। ফ্যাক্টোরিয়াল মানটা আমি কিন্তু শুরুতেই 1 দেখাইছিলাম না, এই যে 1 মানে ফ্যাক্টোরিয়াল 1। ফ্যাক্টোরিয়াল 1 মানে কি? ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 1। ফ্যাক্টোরিয়াল 2 মানে কি? 2 ইনটু 1। ফ্যাক্টোরিয়াল 3 মানে কি? 3 ইনটু 2 ইনটু 1, তাই না? এই কারণে এই যে ফ্যাক্টোরিয়াল 1 থেকে শুরু করা হয়েছে। লং লং ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1, এই যে এখানে 1 দেওয়া আছে। এবার আসো প্রিন্ট এফ ইন্টারে নাম্বার। এই যে এবার মজাটা, প্রিন্ট এফ কোন প্রিন্ট এফ? স্ক্রিনের মধ্যে লেখা থাকবে ইন্টারে নাম্বার। কোন নাম্বারটা? যে নাম্বারটা একজন দিবে। কে দিবে? ইউজার বা ব্যবহারকারী। কোন নাম্বারটা দিবে? ওই যে ফ্যাক্টোরিয়ালের মান যেটা দরকার। সাপোজ তোমার 5 ফ্যাক্টোরিয়ালের মান জানা দরকার, এটার ভ্যালু কত? বা তোমার জানা দরকার হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল মান, বা তোমার জানা দরকার হচ্ছে 25 ফ্যাক্টোরিয়াল মান। এই যে মানগুলো তোমার জানা দরকার, জাস্ট এই মানগুলো দেওয়ার জন্য ইন্টারে নাম্বার, প্রিন্ট এফ ইন্টারে নাম্বার। ওকে, আচ্ছা এবার দেখো, এই যে প্রিন্ট এফ ইন্টারে নাম্বার, সেই নাম্বারটা কি হবে? সেই নাম্বারটা হবে ইনপুটের নাম্বার অবশ্যই। তাহলে ইনপুট নিতে হবে। ইনপুট নিব কিভাবে? স্ক্যান এফ দিয়ে ইনপুট নিব। স্ক্যান এফ দিয়ে ইনপুট নিব এবং পার্সেন্ট ডি দিলাম কেন? কারণ একটা মাত্র ভেরিয়েবল তো আমরা একটাই, জাস্ট একটাই তো ইনপুট হিসেবে নিব, তাই না? সো জাস্ট একটাই নিব, সেটা কি? সেটা হচ্ছে এন। আমি শুরুতে বলেছিলাম সেটা হচ্ছে কি? এন। দ্যাটস ওয়াই পার্সেন্ট এখানে কি ধরা হয়েছে? ডি ধরা হয়েছে, কমা এম% এন। হ্যাঁ, পার্সেন্ট ডি কমা এম% এম। দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ওকে, এবার আসো হচ্ছে ইফ। এবার কন্ডিশন আসছে, কন্ডিশন ইফ যদি এন এর মানটা ছোট হয় কার থেকে? 0 থেকে। এন এর মানটা যদি 0 থেকে ছোট হয় তাহলে প্রিন্ট এফ, আবার প্রিন্ট এফ মানে আবার স্ক্রিনের মধ্যে যাতে শো করে বা দেখায়, কি দেখায়? ফ্যাক্টোরিয়াল অফ এ নেগেটিভ নাম্বার ইজ নট পসিবল। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল অফ এ নেগেটিভ নাম্বার ইজ নট পসিবল। কখন দেখাবে এটা? কখন দেখাবে স্ক্রিনের মধ্যে? কখন দেখাবে? যখন যখন এন এর মানটা 0 থেকে ছোট হবে। এন এর মান 0 থেকে ছোট হওয়া মানে কি বলতো? এন এর মান 0 থেকে ছোট হওয়া মানে বোঝাচ্ছে -1 বা -2 বা -3। আর মাইনাস মানে কি? নেগেটিভ। সো ফ্যাক্টোরিয়ালের মান কখনো নেগেটিভ হতে পারে না। ফ্যাক্টোরিয়ালের মান কখনো নেগেটিভ হতে পারে না। দ্যাটস ওয়াই যখন কেউ 0 থেকে ছোট কোনো মান ইনপুটে দিবে, চাপ দিবে, সাপোজ -1 দিল, তখন সঙ্গে সঙ্গেই তোমাকে আবার স্ক্রিনের মধ্যে দেখাবে যে ফ্যাক্টোরিয়াল অফ এ নেগেটিভ নাম্বার ইজ নট পসিবল। ওকে, আচ্ছা, ওকে আমি বোঝাতে পারছি আশা করছি। তো এবার আসো যে ইলস, নতুবা আরেকটা কন্ডিশন। এবার কন্ডিশনটা কি? এবার কন্ডিশনটা হচ্ছে যদি ফ্যাক্টোরিয়ালের মানটা নেগেটিভ না হয়, যদি ফ্যাক্টোরিয়াল মানটা নেগেটিভ না হয় তখন কি হবে? তখন অবশ্যই ফ্যাক্টোরিয়াল মানটা হয় হয় তোমার হবে এরকম, হয় হবে তোমার ফ্যাক্টোরিয়াল মানটা কি রকম? 1 হবে, হয় তোমার ফ্যাক্টোরিয়াল মানটা 1 হবে, বা 1 এর থেকে বড় হবে। মানে এন এর মানটা হয় তোমার 1 হতে পারে, এন এর মানটা তোমার 1 হতে পারে, অথবা 1 এর থেকে বড় হতে পারে। হ্যাঁ, সেটাই এখানে লেখা হয়েছে, দেখো, ফর আই ইজ ইকুয়াল টু 1, আমরা আই এর মান এখানে 1 ধরে নিয়েছি, আই ইজ ইকুয়াল টু 1, আই গ্রেটার দেন ইকুয়াল, মানে আই এর মানটা এন এর থেকে অবশ্যই ছোট হতে হবে অথবা সমান হতে হবে। সো তুমি শুরুতে নিঃসন্দেহে তুমি শুরুতে 1 নিতে পারো। কেন 1 নিতে পারো? কারণ আমরা প্রথমে লিখছি এখানে যে আই ইজ ইকুয়াল টু 1। ওকে, সো শুরুতে তুমি এন এর মান 1 নিতে পারো। 1 নিলে কি হবে? সমান হচ্ছে, বড় হচ্ছে না বাট সমান হচ্ছে। তারপর তুমি চাইলে নিঃসন্দেহে 2 নিতে পারো,
3 নিতে পারো, 4 নিতে পারো, 5 নিতে পারো, n এর মান তুমি 1 থেকে বড় নিতে পারো, মানে যা ইচ্ছা। ওকে, তারপর দেখো এখানে লেখা আছে 1 প্লাস প্লাস। 1 প্লাস প্লাস মানে হচ্ছে প্রত্যেকবারে মানটাকে মানে ধরে নেওয়া, হ্যাঁ, প্রত্যেকবারে মানটাকে যোগ করে নেওয়া আর কি, 1 প্লাস প্লাস। ওকে, আচ্ছা এবার আসো দেখো, তারপর এখানে দেওয়া আছে ফ্যাক্ট ইজ ইকুয়াল ফ্যাক্ট ইন্টু আই। ফ্যাক্ট ইজ ইকুয়াল ফ্যাক্ট ইন্টু আই মানে কি? দেখো আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম না যে ফ্যাক্টোরিয়াল 2 মানে কি? ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2 ইন্টু 1, তাই না? ফ্যাক্টোরিয়াল 3 মানে কি? ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। তো সেটাই এখানে বোঝাচ্ছে যে ফ্যাক্ট ইজ ইকুয়াল ফ্যাক্ট ইন্টু আই। আই এর ভ্যালুটা অবশ্যই এন এর থেকে কি হবে? এন এর থেকে তোমার কি হবে? ছোট হবে এবং সমান হতে হবে। হয় এন এর থেকে ছোট হবে, না হয় সমান হবে। যদি এন এর থেকে ছোট এবং সমান হয় সেক্ষেত্রে আমরা জাস্ট এভাবে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান জানার জন্য আমরা ফ্যাক্টোরিয়াল ইন্টু আই করতে পারি। ফ্যাক্টোরিয়াল ইন্টু আই বলতে আমি বোঝাচ্ছি, ধরো যে এখানে হচ্ছে তোমার 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এই যে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে কি আলটিমেটলি এটা না? এটাই তো এইটার ভ্যালু যা, এটার ভ্যালু তা, দুইটাই একই বোঝাচ্ছে। তো যার কারণে আমরা এখানে এই কন্ডিশনটা দিব, ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল ইন্টু আই। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে প্রিন্ট এফ দেওয়ার পর ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্ট ডি ইকুয়াল পার্সেন্ট, এই যে 1 ডি স্ল্যাশ এন, এই কথার অর্থ কি? পার্সেন্ট 1 ডি স্ল্যাশ এন, এই কথার অর্থ কি? তারপর এন কমা ফ্যাক্ট। প্রথমত তোমার স্ক্রিনের মধ্যে যেহেতু প্রিন্ট এফ মানে হচ্ছে আউটপুটে দেখানো, প্রথমত তোমাকে দেখাবে ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্ট ডি, মানে ফ্যাক্টোরিয়ালের মানটা দেখাবে পার্সেন্ট 1 ডি। এই পার্সেন্ট 1 ডিটা আবার কি? দেখো পার্সেন্ট 1 ডিটা হচ্ছে এখানে পার্সেন্ট 1 ডিটা হচ্ছে, আমার নিজেরই তো মনে নেই, দাঁড়াও দেখি। এখানে হচ্ছে পার্সেন্ট 1 ডিটা হচ্ছে এখানে আচ্ছা 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 আচ্ছা, এই যে এখানে আমরা যে লং ফ্যাক্টোরিয়াল নিয়েছিলাম, কেন নিয়েছিলাম? যাতে বড় আকারে কোনো মান যাতে শো করে, বড় আকারে, ধরো যে এরকমটা 2 3 4 5 6 7 8, হ্যাঁ, মনে করো যে বড় মান যাতে শো করে, বড় আকারের মানগুলো যাতে শো করে, যার কারণে এখানে দেওয়া হয়েছে পার্সেন্ট 1 ডি স্ল্যাশ এন। ঠিক আছে, ওকে। এবার সবার শেষে গিয়ে রিটার্ন জিরো দিয়ে প্রোগ্রাম শেষ করলাম। এটা কিন্তু খুব একটা কঠিন না, জাস্ট তুই একবার প্র্যাকটিস করলেই, মনে রাখলেই দেখো হয়ে যাবে, আশা করছি হয়ে যাবে, খুব একটা কঠিন না। এবার আসো, ফারেনহাইট তাপমাত্রা কি সেন্টিগ্রেডে রূপান্তর? তোমরা তো তাপমাত্রা জানো, তাপমাত্রা ফারেনহাইটেও প্রকাশ করে, সেন্টিগ্রেডেও প্রকাশ করে, সেলসিয়াস, আরো বিভিন্ন ইয়াতে প্রকাশ করে। সো আমরা ফারেনহাইট এবং সেলসিয়াসের মধ্যে এখানে একটা কনভার্সন দেখব, রূপান্তর দেখব। ধরো তোমাকে বললো যে আজকে আজকে হচ্ছে 102 ডিগ্রি ফারেনহাইট চলছে, আজকে 102 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা আমার এখানে, ধরো সাপোজ আমি এখন তোমাকে বললাম যে 102 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা আজকে চলছে। এখন তুমি আমাকে বললা যে সেলসিয়াসে তাহলে কত ডিগ্রি সেলসিয়াস, এখন তুমি তাহলে কত ডিগ্রি সেলসিয়াস, তখন আমাকে প্রশ্ন করলা, তখন আমি একটু কি করলাম, একটু ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশনটা কি? ক্যালকুলেশনটা হচ্ছে এরকম যে সেলসিয়াসের সূত্র একটা আছে, সেলসিয়াস ইজ ইকুয়াল টু ফারেনহাইট মাইনাস 32 ইন্টু
5/9, 5/9, হ্যাঁ, 5/9। সো এইটা হচ্ছে আমার সূত্র। সো তোমাকে সূত্র বুঝতে হবে, সেলসিয়াস ইজ ইকুয়াল টু ফারেনহাইট মাইনাস 32 ইন্টু 5/9। এই সূত্রটা যদি কেউ বুঝে থাকো তাহলে আমাকে এখানে একটু লক্ষ্য করো, আমি ফারেনহাইটের জায়গায় এই যে 102 লিখবো অবশ্যই, তাহলে 102 মাইনাস 32 তারপর ইন্টু 5/9। জাস্ট আলটিমেটলি মানে জাস্ট এই সূত্রটাই যদি আমি এখানে কোনোভাবে প্রোগ্রামের মধ্যে ব্যাখ্যা করতে পারি, তুলে ধরতে পারি, তাহলে কিন্তু প্রোগ্রাম আমার হয়ে যাচ্ছে। দেখো, প্রথমত আমাদের এটা কি জন্য তোমরা জানো, এটা কি জন্য জানো, এটা কেন জানো। এবার আসো এইটা ফ্লট। ফ্লট, এখানে ফ্লট নেওয়া হয়েছে কারণ ফারেনহাইট বা সেলসিয়াসের মানগুলো, সরি ফারেনহাইট বা সেন্টিগ্রেডের মানগুলো দশমিকে থাকতে পারে। সো দশমিকে থাকার জন্য আর কি ফ্লট নেওয়া হয়েছে। এবং এখানে যেহেতু ভেরিয়েবল মাত্র দুইটা, একটা হচ্ছে ফারেনহাইট আর একটা হচ্ছে সেলসিয়াস, যার কারণে ফারেনহাইট এবং সেলসিয়াস নেওয়া হয়েছে। এবং দেন তোমাকে স্ক্রিনের মধ্যে দেখাতে হবে এই লেখাটা, ইন্টার টেম্পারেচার ইন ফারেনহাইট, মানে ফারেনহাইটে কত টেম্পারেচার সেটা লিখো, ইন্টার টেম্পারেচার ইন ফারেনহাইট, মানে এটা লিখতে হবে আর কি, কত এখন তোমার এখানে ফারেনহাইটে কত তাপমাত্রা। যেহেতু আমরা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে যাব, তাহলে তো অবশ্যই আগে ফারেনহাইটের মানটা লাগবে। দ্যাটস ওয়াই ইন্টার টেম্পারেচার ইন ফারেনহাইট, তোমাকে ফারেনহাইটের মানটা প্রথমত লাগছে। সো দেন আমরা কি করব, দেন হচ্ছে আমরা এবার ইনপুটের প্রসেস চালাবো। দেখো, স্ক্যান এফ, ইনপুট ফাংশন নেওয়ার জন্য স্ক্যান এফ ব্যবহার করা হয়। %f দেওয়ার কারণ হচ্ছে এটা ফ্লট টাইপের ভেরিয়েবল, এবং অ্যাম্পারসেন্ট ফারেনহাইট, যেহেতু আমরা কিসের মান নিচ্ছি ইনপুটে, ফারেনহাইটের মান নিচ্ছি, যার কারণে এখানে অ্যাম্পারসেন্ট ফারেনহাইট নেওয়া হয়েছে। এবং তারপর দেখো সেলসিয়াস, সেলসিয়াস ইজ ইকুয়াল টু ফারেনহাইট মাইনাস 30 ইন্টু 30 ইন্টু, এখানে মনে হয় সূত্রটা একটু ভুল লিখছে নাকি, একটু অপেক্ষা করো, আমি একটু সূত্রটা একটু করে নেই। সূত্রটা তো এখানে মনে হয় ভুল লিখছে। আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাবো, তাই না? তাহলে ফারেনহাইট থেকে সেলসিয়াস যাওয়ার যে ফর্মুলা, সেই ফর্মুলা লাগবে আমাদের। সো ফর্মুলাটা হচ্ছে, ফর্মুলার আরেকটা সহজ ফর্মুলা আছে, সেটাও দিয়েও বললে হবে, সমস্যা নাই। আচ্ছা, আরেকটা ফর্মুলাও আছে, এই ফর্মুলাটা দিয়ে তোমরা চাইলে করতে পারবা। এটাও সেলসিয়াসের ফর্মুলা, সেলসিয়াস ইজ ইকুয়াল টু ফারেনহাইট মাইনাস 32, এই মানটাকে আমরা যদি ভাগ দেই 1.8 দ্বারা, তাও হবে। তুমি যদি এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করো এখানে, তাও মানে এই ফর্মুলাটাও যদি তুমি লিখতে চাও তাও হবে। সো আমরা যেহেতু এই ফর্মুলাটা শুরুতে দেখলাম, এটা দিয়ে আগে কিভাবে করছে এখানে সেটা আগে লক্ষ্য করি। আমার তো ধারণা এখানে মনে হয় সূত্রটা ভুল লিখছে, আমি সূত্রটাকে মিলাই। হ্যাঁ, সূত্রটা এখানে ভুল আছে। সূত্রটা ভুল কোথায়, এই যে এখানে একটু লক্ষ্য করো, এই যে 32 এখানে আছে ব্র্যাকেট দেওয়া, এই 32 ব্র্যাকেট দেওয়া, এটা হবে না, এটা হবে না। হ্যাঁ, এটা মিশাই দিলাম এভাবে। আচ্ছা, ওকে। তো সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ফারেনহাইট, এই যে ফারেনহাইট মাইনাস 32 ইন্টু 5/9, এই যে 5/9, এইটাই আর কি। তো তারপর প্রিন্ট এফ, প্রিন্ট এফ মানে হচ্ছে আউটপুট প্রদর্শন করবে স্ক্রিনের মধ্যে, কি পার্সেন্ট টু %.2f,
%.2f মানে কি কিছুক্ষণ আগেই বলেছি, দশমিকের পরে 2 ঘর নেওয়ার জন্য %.2f নেওয়া হয়েছে। তাহলে %.2f ফারেনহাইট ইজ ইকুয়াল টু %.2f সেলসিয়াস। মানে তুমি ইনপুটের মধ্যেও কিন্তু তুমি যখন ইনপুট লিখবা তখনও তোমাকে দশমিকের পরে তুমি সর্বোচ্চ 2 ঘর নিতে পারবা। মানে ফারেনহাইট যে টেম্পারেচারটা এটা তুমি সর্বোচ্চ 2 ঘর পর্যন্ত নিতে পারবে। সেটা 2.22 এরকম বা 4.32 সর্বোচ্চ, মানে পয়েন্টের পর 2 ঘর। সো পয়েন্টের পর 2 ঘর নেওয়ার জন্য এখানে ফারেনহাইটের সাথে পয়েন্টের পর 2 ঘর তুমি নিতে পারবে, এবং সেলসিয়াসের পরেও তোমার আউটপুটে শো করবে পয়েন্টের পরে 2 ঘর পর্যন্ত। ঠিক আছে, এটাই এখানে বোঝাচ্ছে আর কি। ওকে, তো এবার রিটার্ন কি সর্বশেষ? রিটার্ন হচ্ছে 0, আর এটা দিয়ে তো প্রোগ্রাম শেষ। হ্যাঁ, আর তোমরা চাইলে এই ফর্মুলাটাও ইউজ করতে পারবে। এই জায়গার মধ্যে তুমি চাইলে এই ফর্মুলাটাও দিতে পারবে, এই সূত্রটাও দিতে হবে। তো আমি যেহেতু এই সূত্র দিয়ে দেখাইছি, তো এই সূত্র না দিলে আর, মানে এই সূত্র দেখার আর প্রয়োজন নাই, তুমি চাইলে করতে পারবে, এই সূত্র দিয়েও করতে পারবে। ওকে, এখন চলো আমরা নেক্সটে যাই। আজকে অনেকদিন পর লং টাইম ক্লাস নিচ্ছি, তাই না? ওকে, নেক্সটে যাই। দেখো নেক্সটটা হচ্ছে কি, মানে এর পরের প্রোগ্রামটা হচ্ছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে রূপান্তর, মানে উল্টাটা। তুমি যদি এইটা বুঝো তাহলে এইটা ভাই তোমাকে বলতেই হবে না, এখানে কি করছে তো আমি তোমাকে কিছু বলবো না। এটা কেন হলো আগের থেকেই তুমি জানো, আগের প্রোগ্রামটা থেকে তুমি জানবা। মানে আগের প্রোগ্রামে যা হয়েছে এখানেও তাই। হ্যাঁ, আগে যা হয়েছে এখানেও তাই। লাইভটা কি ঠিকঠাক চলছে একটু দেখে নেই, দাঁড়াও। হ্যাঁ, লাইভটা হচ্ছে। ওকে, তো এই লাইনটা কেন তোমরা জানো, এটা কেন, এটা কেন জানো, এটা কেন, আগের প্রোগ্রামটা বুঝলে এটাও বুঝতে পারবা। হ্যাঁ, শেষ করছে। তারপর দেখো প্রিন্টএফ কেন, এখানে প্রিন্টএফ কেন, দেখো ইন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস, আগেরটা ছিল ইন্টার টেম্পারেচার ইন ফারেনহাইট। খুব সহজ, দেখো আগেরটা ছিল ফারেনহাইট, এটা হচ্ছে সেলসিয়াস। এবার আমাকে সেলসিয়াস থেকে কোথায় যেতে হবে, সেলসিয়াস থেকে ফারেনহাইটে যেতে হবে, যার কারণে আমাকে প্রথমত ইনপুটের মধ্যে সেলসিয়াসের মান দিতে হবে, যার কারণে এখানে লেখা ইন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস। ওকে, আচ্ছা, এবার স্ক্যানএফ কেন নেওয়া হয়েছে? ইনপুট নেওয়ার জন্য। কার ইনপুটের মান নেব? সেলসিয়াসের ইনপুটের মান নিব। আবার দেখো এখানে ফারেনহাইটের সূত্র, কিভাবে আমরা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে আসব। সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে আসার সূত্র হচ্ছে, F ইজ ইকুয়াল টু সেন্টিগ্রেড ইন্টু 9/5 প্লাস 32। হ্যাঁ, প্লাস 32। সো এটা ব্র্যাকেটের ভেতরে থাকবে। তো এটাই এখানে করা হয়েছে, দেখো সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস 32। ওকে, এটা সূত্র, ফর্মুলা, না বোঝার কিচ্ছু নাই। তারপর কি প্রিন্ট এফ, কি প্রিন্ট করে দেখাবে? প্রিন্ট করে দেখাবে। একটা মজার বিষয় হচ্ছে, আগের মনে হয় তোমরা এই প্রিন্ট এফটা বোঝো নাই, না? এই প্রিন্ট এফটা কি এটা বোঝো নাই মনে হয়। সর্বশেষ আউটপুটে স্ক্রিনে যেটা দেখাবে এভাবে দেখাবে, এরকম ভাবে দেখাবে। দেখো এরকম ভাবে দেখাবে, সাপোজ তুমি একটা সেন্টিগ্রেডের মান দিছো, কত লিখছো তুমি ইনপুটে, লিখছো যে 33 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এই যে 33 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস, সেটা এখানে লিখছে, দেখো এভাবে লিখছে %2f, ধরো 33.00, মানে দশমিকের পরে 2 ঘর নিতে হবে এভাবে, সেলসিয়াস বা সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু, এবার ফারেনহাইটে কত আসে এই সূত্রটা অ্যাপ্লাই করার পর যত আসবে তত, আমি ধরে নিলাম সাপোজ কত আসছে 108 ডিগ্রি ফারেনহাইট। সো ইজ ইকুয়াল টু 108 ডিগ্রি .00, ডিগ্রিটা পরে হবে, 0.00 ফারেনহাইট। এইভাবে আউটপুটে দেখাবে। অনেকে হয়তো তোমরা বোঝো নাই এর আগে যে আউটপুটে কিভাবে দেখাবে। আউটপুটে এভাবে দেখাবে, হ্যাঁ, ফারেনহাইট এভাবে আউটপুটে শো করবে যে
এত ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু এত ডিগ্রি ফারেনহাইট, এটাই বোঝাচ্ছে আমার এই লাইনটা। ওকে, সবার শেষ রিটার্ন 0, তারপর প্রোগ্রাম ক্লোজ। ওকে, তো আর প্রোগ্রাম নাই, এতটুকুই। এর আগে যে প্রোগ্রামগুলো দেখানো হয়েছে এবং আজকের ক্লাসে যতগুলো প্রোগ্রাম দেখানো হলো সবগুলোই মোস্ট ইম্পর্টেন্ট প্রোগ্রাম। এই কয়েকটা পড়ে গেলেই আমি ইনশাল্লাহ কনফার্ম, আমি আশা রাখি যে মিনিমাম 5টা 6টা কমন থাকবে প্রোগ্রাম। হ্যাঁ, আচ্ছা। এবং রচনামূলক অ্যাটেন্ড করতে গেলে অবশ্যই প্রোগ্রাম করে যেতে হবে, প্রোগ্রামের বিকল্প কিছু নাই। হ্যাঁ, কেউ আবার মনে করো না যে ভাই আমি মনে হয় ওই মানে লিখিত লেখার মতো কিছু পাবো, কথায় লেখার মতো কিছু পাবো, কিন্তু না, আলটিমেটলি তুমি কথায় লেখার মতো কিছু পাবা না। ওই ঘুরে ফিরে দেখবে রচনামূলকে প্রোগ্রাম ভাসি গেছে, মানে শুধু প্রোগ্রাম আসছে। হ্যাঁ, এরকমও হয়। সো ঠিক আছে, আজকে এতটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। দেখা হবে আগামী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।